ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমি নীলাদ্রি কর্মকার। আমি কলকাতা হাইকোর্টের একজন এক্স এলডিএ। আমি সেখানে প্রায় অলমোস্ট 2 বছর আমি সেখানে কাজ করেছি এবং তারপর আমি এসএসসি সিজিএল এর থ্রু দিয়ে জিএসটি ইন্সপেক্টর জয়েন করেছিলাম অ্যান্ড এখন আমি কলকাতা কাস্টমসে কর্মরত। তো কিছুদিন আগেই আমি 2020 সালের যে এক্সামটা ছিল, যে কোশ্চেন পেপারটা ছিল 2019 সালে, সেটার আমি অ্যানালিসিস করিয়েছিলাম। তো এবার আমরা দেখতে চলেছি 2015 সালে কিরকম কিরকম কোশ্চেন এসেছে এবং আমরা কি করে অ্যাপ্রোচ করতে পারি এবং আমাদের স্ট্র্যাটেজি আমরা কি করে পরীক্ষায় অ্যাটেম্প্ট করতে পারি। কারণ আমরা জানি সকলেই যে আমাদের হাতে 3 ঘন্টা সময়, এবং সেই 3 ঘন্টা সময়ের মধ্যে আমাদের কিন্তু কোশ্চেন পেপারটাকে আমাদের অ্যাটেন্ড করতে হবে এবং অ্যাট ওয়ান গো একই সময়ে একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেকটি কোশ্চেন দিয়ে দেওয়া হবে এবং তোমার তোমার প্রেরোগেটিভ মতন তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন সেগমেন্টটা আগে করতে চাও। কিন্তু কখনোই হ্যাপাজার্ডলি করা যাবে না। একটা শুরু করলে একটা জায়গার মধ্যে একরকম করতে হবে। যে ইংলিশ শুরু করলে তো সব ইংলিশগুলো পরপর করে নিলে, দরকার হলে মাঝে একটু স্পেস বাদ দিয়ে দিলে বা একটা পেজ ছেড়ে দিলে, তারপর জিকে গুলো করলে এবং একটা সিকোয়েন্স বরাবর করার চেষ্টা করবে, তাতে যে এক্সামিনার হয় তার কিন্তু ইমপ্রেশনটা ভালো জন্মায়। তো 2015 সালের যে আমাদের কোশ্চেন পেপারটা হয়েছিল, আমরা দুই ভাগে ভাগ করেছি। বিকজ সম্পূর্ণ অ্যানালিসিসটা করতে গেলে একটু বড় হয়ে যাচ্ছে ভিডিও। সেই জন্য আমাদের এই লেকচারটিতে, এই অ্যানালিসিস ভিডিওটিতে আমরা শুধুমাত্র ম্যাথস এবং ইংরেজির যে এসে পার্ট, সেই এসে পার্টটা অ্যানালিসিস করব এবং নেক্সট পার্টে আমরা জিকে অ্যান্ড প্রেসি যে পার্টটা ছিল, সেই প্রেসি অ্যান্ড জিকে নিয়ে আমরা অ্যানালিসিস করব 2015 সাল। এবং তারপর আস্তে আস্তে আমি আরো ভিডিও বানাবো যেখানটায় তোমার আরো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো ছিল, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো আমরা অ্যানালিসিস করবো এবং কি কি পোটেনশিয়াল জিকে কোশ্চেন্স আসতে পারে সেটা, তারপর কি কি এসের কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, সেই সমস্ত রিলেটেড আমি কয়েকটা ভিডিও পরপর বানাতে চলেছি। তো তোমরা যদি আমার চ্যানেলটিকে ফলো করো তাহলে আই থিঙ্ক তোমাদের এটা হেল্পফুল হবে। এবং আমার একটা টেলিগ্রাম চ্যানেলও আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি আম, এটাতে আমাদের যে ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্ট আমি পিন করে দেবো, তোমরা ওখানটায় টেলিগ্রামে জয়েন হতে পারো। সেখানটায় আমাদের যে 1997 সাল থেকে 2020 পর্যন্ত বা 19 পর্যন্ত যতগুলো কোশ্চেন পেপার কলকাতা হাইকোর্টের এলডি এর জন্য এসেছে, সেই সমস্ত মেন্সের কোশ্চেন পেপারের কম্পাইলেশন আছে। তো তোমরা চাইলে টেলিগ্রাম থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো এবং এটা আই থিঙ্ক তোমাদের জন্য হেল্পফুল হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজ দেখো, 2015 সালে ঠিক এরকমই দেখো 12টা কোশ্চেন ছিল। কারণ আমরা সবাই জানি যে এক্ষেত্রে কিরকম থাকে, 12 × 8, 8 × 12 = 96 নাম্বার থাকে প্রত্যেকটি প্রশ্ন। আমাদের প্রত্যেকটি প্রশ্নের মার্কস হচ্ছে 12 এবং 8টি কোশ্চেন থাকে। সেম থাকবে, তোমার অপশনস থাকবে 12টার মধ্যে 8টি করতে হবে এবং প্রত্যেকটির মার্কস হচ্ছে 12 করে। তো টোটাল তোমাদের পড়বে হচ্ছে 96 অ্যান্ড 4 মার্কস ফর বিউটিফুল হ্যান্ড রাইটিং। 4 মার্কস কিন্তু হ্যান্ড রাইটিং এর জন্য। তোমাদের হ্যান্ড রাইটিংটাকে কিন্তু ভালো করতে হবে। এবার হ্যান্ড রাইটিংটা ভালো করার মানে কি, তুমি একটা কোশ্চেন দেখা গেলো একটা অঙ্ক করতে শুরু করলে, এবার অনেকেরই একটা বদ অভ্যাস থাকে যে অঙ্ক করা হলো একটু কেটে দিল, যে না না এটা হবে না, তো এটা এক্সিজিবল, এটা হবে। এইগুলো করার থেকে কি ভালো, যে কোশ্চেন পেপারটা আমাদের দেওয়া থাকবে, সেই কোশ্চেন পেপারের পেছনে আমরা কি করবো, যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা একটু করে নেবো, দেখে নেবো যে অ্যান্সারটা, যে কিভাবে কিভাবে করা যেতে পারে, একটু ভেবে নেবো। কারণ অনেক কিছু কোশ্চেন থাকে যেটা আমরা এক্সামে আমরা শর্ট ভাবে করি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি সেই শর্ট ভাবে কিন্তু করতে পারবো না। কারণ এক্ষেত্রে আমাকে একটু বড় করে কিন্তু করতে হবে। তো সেই দিকটাও আমাকে মাথায় রাখতে হবে। তো দেখো, এই যে এই কোশ্চেন গুলো রয়েছে আমার 1 থেকে, এবার এই কোশ্চেন গুলো ধরো সম্পূর্ণ আলাদা, কিন্তু আহ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার কম্পিটিটিভ এক্সামের সময় যেরকম ভাবে আমি অ্যাটেম্প্ট করতাম, সেরকম কিন্তু অ্যাটেম্প্ট এখানটায় করলে হবে না। এখানে এমন ভাবে অ্যাটেম্প্ট করতে হবে যাতে লোককে বোঝানো যায় যে তুমি কাউকে একটা অঙ্ক শেখাচ্ছ, মানে সেখানটায় সমস্ত কিছু থাকবে। ঠিক আছে, লেটস সে এই কোশ্চেনটা যদি আমি বলি, যে এই 12 নম্বর প্রশ্নটা, 12 নম্বর প্রশ্নটাতে কি আছে দেখো, যে এখানটা আছে যে একটা ম্যান, সে হচ্ছে লোন নিয়েছে 1200 টাকা। তার মানে তুমি বুঝতে পারছো এটা পি, সিম্পল ইন্টারেস্ট, মানে এসআই এর কোশ্চেন। ফর অ্যাজ মেনি ইয়ার্স অ্যাজ দ্য রেট অফ ইন্টারেস্ট, তার মানে আর ইজিক্যাল টু কত, টি বলে দেওয়া আছে। ইফ হি পেড 432 অ্যাজ ইন্টারেস্ট, তার মানে এটা আইও বলে দেওয়া আছে। তুমি ডাইরেক্ট কি ধরে এবার লিখে দিলে 432 ইজিক্যাল টু পি আর টি বাই 100। তো এখানটায় পি করলে, হ্যাঁ এখানটায় পি মানে তো 1200 বলাই আছে, তাহলে পি আর ইন্টু টি বাই 100, এরকম করলে 100 100 কাটলে এখান থেকে 12 দিয়ে কেটে 3 × 36 আর 7 মানে 6 × 72।
তো আর এর মান তুমি পেয়ে গেলে 6%। এতটুকু করলে তো হবে না, এটা আমরা কম্পিটিটিভ এক্সামে করি, বাট ইট ইজ নট কম্পিটিটিভ এক্সাম। এখানটা হচ্ছে আমাকে মানে কম্পিটিটিভ এক্সাম, বাট এটা হচ্ছে ওরকম এমসিকিউ নয়, এখানে আমাকে একটু বিস্তৃতভাবে করতে হবে। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে ধরো আমি কিন্তু সমস্ত লিখে লিখে করব, যে আমি এরকম লিখলাম ধরো যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স, ঠিক আছে, আমি বললাম ধরো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স এখানটায় প্রিন্সিপাল ইজ 1200 টাকা, ঠিক আছে, হেয়ার ইট ইজ সেড দ্যাট আর ইজ ইকাল টু টি, ধরে নিলাম মানে রেট অফ ইন্টারেস্ট এটা করলাম। তারপর হচ্ছে আই ইজ ইকাল টু বলা আছে কত, আই ইজ ইকাল টু যত বলা আছে কত 432 টাকা, তো আই ইজ ইকাল টু 432 টাকা দিয়ে এখানটায় লিখবে যে দেন বাই দ্য ফর্মুলা অফ সিম্পল ইন্টারেস্ট আই ইজ ইকাল টু পি টি আর বাই 100, এইখানটায় পাশে লিখে দেবে পি ইজ ইকাল টু প্রিন্সিপাল, ওকে, আর ইজ ইকাল টু রেট অফ পার্সেন্ট পার অ্যানাম, টি ইজ ইকাল টু টাইম পিরিয়ড, ওকে, এরকম সবগুলো কিন্তু আই ইজ ইকাল টু ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্ট এইগুলো লিখে দিতে হবে পাশে। এরকম নয় যে জাস্ট এইটা লিখলাম, এই ফর্মুলাটা দিলাম এবং তারপর অঙ্ক করে বেরিয়ে গেলাম, এটা করলে কিন্তু হবে না। তো তোমাকে কি প্রসেসে করছো সেইটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে, নাহলে কিন্তু নাম্বার তোমার 12 মার্কস দেবে না, তখন তোমার কিন্তু নাম্বার কেটে নেবে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে এই ম্যাথটাই হচ্ছে এমন একটা জায়গা, এখানটাতে যদি 90 বা 95 থেকে 96 এরকম মার্কস পেলে, ধরো হ্যান্ড রাইটিং এর জন্য তোমার মার্কস কিছু কেটে নেওয়া হলো, 100 পাওয়ার জন্য একটু টাফ, কারণ কোনো কাটাকুটি করা যাবে না, ভালোভাবে লিখতে হবে, ঠিক আছে। তো 95 96টা নাম্বার যদি পেয়ে যাও অনেক তোমার সুবিধা হবে। শুধুমাত্র জিকে অ্যান্ড ম্যাথ এই দুটোতে কি হচ্ছে, তোমাদের চেষ্টা করতে হবে যতটা নাম্বার কম কাটানো যায় ততটা ট্রাই করতে হবে, বিকজ তুমি ইংলিশে জানো যে এই ইংলিশ জিনিসটা এমন যে কে খাতা দেখছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু ইংলিশের মার্কসটা। তো ইংলিশটা কিন্তু বলা যাচ্ছে না, ঠিক আছে, তোমার হয়তো মনে হলো যে তুমি খুব ভালো লিখেছো, বাট এক্সামিনারের মনে হলো না তোমারটা খুব একটা পছন্দের হলো না, তখন কিন্তু তোমার নাম্বার কম হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব ম্যাথ এবং জিকে এইটাতে এক্সেল করার, যাতে এখানটায় খুব একটা মার্কস আমাদের বাদ না যায়। হলো? আচ্ছা, উম, এটাই। আচ্ছা, আরেকজন আমাকে সেদিনকে প্রশ্ন করছিলে যে 12টা কোশ্চেন আমার যদি সময় থাকে তাহলে তুমি 12টা কোশ্চেনের মধ্যে 12টাই করে দেবো। এই ব্যাপারটা করবে না, তুমি এক্স্যাক্টলি 8টা কোশ্চেনই করবে, ঠিক আছে, সময় বেঁচে থাকলেও। বরং তুমি সময় নিয়ে করো এবং যাতে কোনো ভুল না হয় সেটা ভাবো। কিন্তু এরকম যখন তুমি 8টা 12টার মধ্যে তুমি 12টা কোশ্চেন করে আসবে, তখন কিন্তু সেই এক্সামিনার ভাববে যে এই যে ক্যান্ডিডেটটা আছে সে কিন্তু ডিটারমিনেন্ট হতে পারেনি, যে 8টা কোশ্চেন বলছে ও এক্সট্রা করার প্রবণতা আছে। তো সে কিন্তু সেই যে ইম্প্যাক্টটা পড়বে না, সেটা কিন্তু তোমার ইংলিশ যখন পেপারটা দেখবে, সেই ইংলিশ পেপারে কিন্তু তোমার ব্যাড ইম্প্যাক্টটা পড়বে, তারা কিন্তু তোমার ইংলিশ পেপারের উপর নাম্বার কিন্তু কমিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখাতে পারে। তো কখনোই করবে না 12টার মধ্যে 12টা, 8টা বলেছে তো 8টাই করবে এবং সুন্দরভাবে লিখে করবে। মাঝে হঠাৎ অঙ্ক করতে করতে এক্স ইকুয়াল টু ধরো সামথিং 5 × 6 ইকুয়াল টু 32 লিখে দিলে, আরে না না না, এটা তো 30 হবে, এরকম কিছু করবে না, একটু মানে নিট অ্যান্ড ক্লিন লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, আরো ধরো কোশ্চেন্স, এবার কিছু কিছু কোশ্চেন্স থাকে কি, যেগুলো হচ্ছে তোমার ধরো খুবই ছোট, 1 লাইনের কোশ্চেন থাকে, সেগুলো নর্মালি করবে, কিন্তু লিখে লিখে করবে। ধরো এই কোশ্চেনটা, এই 4 নম্বরের, দ্য অ্যাভারেজ অফ 3 7 8 এক্স অ্যান্ড এক্স, তার চারটে সংখ্যা, তার হচ্ছে 5। তো আমরা তো নর্মালি এরকম মুখে মুখে জব করে দিই যে 18 প্লাস এক্স বাই 4 ইজিক্যাল টু 5। তো এরকম অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হিয়ার ইট ইজ রিটেন দ্যাট দ্য অ্যাভারেজ অফ এত ইজ 5। সো the total ধরো সাম অফ 4 নাম্বারস ইজ, তখন এরকম করে করলে ধরো এরকম ভাবে ইজিক্যাল টু 3 প্লাস 7 প্লাস 8 প্লাস এক্স ইন্টু 5, ব্র্যাকেটে কি লিখলে, সাম ইজিক্যাল টু অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ নাম্বার বা নাম্বার অফ ধরো যতগুলো থাকবে নাম্বার অফ সামথিং, কত নাম্বার বলেছে, তাহলে নাম্বার, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ইন্টু নাম্বার ইজ ইকুয়াল টু সাম, সেই হিসাবে এই ফর্মুলা লাগালে এখান থেকে তুমি এক্স এর মান পেলে, ঠিক আছে, অ্যাভারেজ অ্যাভারেজ করতে থেকে সাম পেলে, এখান থেকে আবার একটা ধরো আরেকটা সেকেন্ড ইকুয়েশন থেকে আরেকটা বের করলে, এরকম ভাবে করে করে তারপর ওয়াই এর মানটা বের করবে। মানে মেইন হচ্ছে লিখে লিখে করবে, একটু এরকম নয় যে একদম শর্ট প্রসেসে করবো, ঠিক আছে। তারপর ধরো এই যে ধরো 1 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, সাম অফ 3 নাম্বারস ইজ 267, দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড ইজ এত, অ্যান্ড দ্যাট অফ সেকেন্ড টু দ্য থার্ড ইজ এত, অ্যান্ড ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার। আমরা সবাই জানি যে আমরা যখন কম্পিটিটিভ এক্সাম দিই তখন কিন্তু আমরা একদম এরকম ভাবে লিখে দিই কি, যে ধরলাম এবিসি তিনটে আছে, তো a/b ইজিক্যাল টু 4/5, ঠিক আছে, b/c ইজিক্যাল টু 6/7। আমি জানি যে এই দুটোকে সমান করতে হয়, তো এটাকে 6 দিয়ে গুণ করে দিই, তাহলে 24/30, এটাকে তোমার 5 দিয়ে গুণ করে দিই, তখন কি 30/35 দিয়ে আমরা সংখ্যা তিনটের রেশিও পেয়ে যাই, 24:30:35। তারপর যা বলে ধর এখান থেকে সাম করে দিই, মানে কারণ সাম বলেছে 267, তো 267 সেটা কাদের সঙ্গে সমান, 5 4 9 আর হচ্ছে 89।
তার মানে 1 = 3, তার মানে 30 = 90। আমরা তো এইভাবে নর্মালি কোশ্চেন করি, বাট এইভাবে করলে কিন্তু তোমার নাম্বার কম পাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এরকম ভাবে করবে না, কি লিখলে একটু লিখে লিখে করবে, যে এ বাই বি সেটা একটা করলে, এ বাই বি হচ্ছে 4/5 এখানটা রেশিও করলে। এবার ধরো এখানটায় লিখলে যে ইকুয়েটিং দ্য ভ্যালুজ অফ বি ইন 1 and 2, ইন ওয়ান, ধরো 1 আর 2 নাম দিলে সেখানে বলো 1 and 2 বাই কিভাবে করছো, যে এক তোমার 6 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করছো এবং 2 কে হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করছো, তখন সেটা হচ্ছে এই রেশিওটা তুমি পেলে, হলো। তারপর এখানে কি বললো, এখানে রেশিওটা না করে কি করলে, এবার তারপর কি এ বি সি তিনটে রেশিও হলো, তো এবার যোগটা না করে কি তুমি এভাবে করলে যে লেট এ ইজ ইকাল টু 24K, মানে একটা কনস্ট্যান্ট ধরে নাও, বি ইজ ইকাল টু কি 30K, সি ইজ ইকাল টু কি 35K, ওয়ার কে ইজ এ কনস্ট্যান্ট, এভাবে লিখলে কে ইজ আ কনস্ট্যান্ট। ওকে, তারপর তুমি এভাবে করো যে এই তিনটিকে যোগ করো, তিনটিকে যোগ করে কত তোমার 89K ইজিক্যাল টু 269, K ইজিক্যাল টু 3, তাহলে বি এর মান কত 30K, তার মানে হচ্ছে 90 অ্যান্সার হয়ে যাবে। এইভাবে করো, নট একদম মানে ছোট মেথডে করবে না, একটু প্র্যাকটিস করবে, যে মানে একটা কোশ্চেনকে একটু বড় ভাবে কিভাবে লেখা যায়, এবং হচ্ছে বেসিক জিনিসটাকে বুঝিয়ে বুঝিয়ে লিখতে হবে, ঠিক আছে। এমন নয় যে তুমি খুব শর্ট করে দিলে, তাহলে কিন্তু নাম্বার কম পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ওকে, আচ্ছা এইখানটায় মোটামুটি বাকি কোশ্চেন গুলো ধরো ইজি, বেশিরভাগ কোশ্চেন ইজি। ধরো ভালো কোশ্চেন বলতে ধরো এই 2 নম্বরের কোশ্চেনটা আছে, 2 নম্বরের কোশ্চেনটা, ঠিক আছে, যে এখানে কি বলছে, একটা 4 ডিজিট নাম্বার আছে 843, এবং সেটা হচ্ছে অ্যানাদার 4 ডিজিট নাম্বার 3121 এর সঙ্গে অ্যাড করা হয়েছে। এর ফলে কি 5 ডিজিট নাম্বার 11B64 তৈরি হয়েছে, অ্যান্ড হুইচ ইজ অলসো ডিভিজিবল বাই 11, ফাইন্ড এ প্লাস বি। ঠিক আছে, ধরো এই কোশ্চেনটাকে আমরা করি, এই কোশ্চেনটাকে করলে কি করে করবো, ধরো ধরো এই কোশ্চেনটাই আমরা করছি, যারা 4 ডিজিট নাম্বার কি বলে দিয়েছে, 8A43, 8A43, তার সঙ্গে কি অ্যাড করতে বলছে, তার সঙ্গে অ্যাড করতে বলছে 3121, তো অ্যাডিশন করলে আমি দেখছি কি এখানটায় 4, এখানে 6, এই বাইরে হচ্ছে 11, এবং এইখানটায় কি A+1 টাইপের সংখ্যা হচ্ছে একটা, এবং আমার বলা আছে যে এটা হচ্ছে কি একটা 5 ডিজিট, এবং লিখবে যে ইন কোশ্চেন ইট ইজ মেনশন দ্যাট ইট ইজ আ 5 ডিজিট নাম্বার, তার মানে নিশ্চয়ই এখানে 1 2 3 4 হয়ে গেল, তার মানে A+1 মাস্ট বি কি এটা তোমার ইউনিট নাম্বার, মানে টেন্স ডিজিট হবে না, মাস্ট বি বিটুইন, এভাবে লিখলে বিটুইন কত তোমার 1 থেকে 9 পর্যন্ত, এভাবে লিখলে তুমি বিটুইন 1 থেকে 9, ঠিক আছে, ইউনিট ডিজিট হবে, এমন নয় যে দুটো ডিজিটের হবে না, মানে 1 ডিজিট সংখ্যা, এরকম ভাবে লিখবে ইট ইট মাস্ট বি আ 1 ডিজিট নাম্বার, হয়ে গেল। এবার বলছে কি, এবং সেটা কার সঙ্গে সমান, সেটা সমান বলছে কি দেখো 11B64, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে 11 এই দুটোকে যদি আমি ইকুয়েট করি, তার মানে কি বি ইজিক্যাল টু A+1 এর মতো দেখাচ্ছে, মানে B - A ইজিক্যাল টু 1, এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আবার পরক্ষণে আর একটাতে কি বলছে, যে 11B64 যেটা আছে, 11B64 সেটা কি, সেটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল। এবার এখানে লিখবে যে বাই দ্য ডিভিজিবিলিটি রুল অফ 11, সেটা কি, সেটা হচ্ছে অল্টারনেট নাম্বারের যোগফল হচ্ছে তোমার শূন্য বা 11-এর তোমার মাল্টিপল, সেটা লিখবে। সেখান থেকে এরকম করবে কি 4+B+1, মানে এখানটা কত 5+B হলো, এবং এখানটা হচ্ছে 6 × 7, তার মানে তোমার ধরো -7 ইজিক্যাল টু আইদার 0 অর 11K, যেখানে K ইজিক্যাল টু কনস্ট্যান্ট করো, ঠিক আছে। আম, তাহলে কি হচ্ছে এখানে বি মাইনাস, তাহলে বি এর মান দেখো, বি এর মান 2 আসছে, এবার এখান থেকে তুমি পেয়ে গেলে বি এর মান 2, তাহলে বি যদি আমার 2 হয়, তাহলে এ কত হবে, এ ইজ ইকুয়াল টু 2 - 1, মানে এ ইজ ইকুয়াল টু আমার 1 হবে। তাহলে সেখান থেকে কি পাওয়া যাচ্ছে, সেখান থেকে পাওয়া যাচ্ছে কি আমার এ এর মান হচ্ছে 1, আর বি এর মান হচ্ছে 2। আমাকে এখান থেকে কোশ্চেনটাতে কি বলেছিল, কোশ্চেনটাতে বলেছিল এ প্লাস বি, এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান 3, এভাবে একটু লিখে লিখে করতে হবে, এমন নয় যে দেখে দেখে হচ্ছে ছোট করে। আর যদি তোমার মনে হয় যে আমি নিতান্তই একটা কোশ্চেনকে একটু বড় বানাতে পারছি না, আমার কাছে জানা নেই, তখন কি ওই কোশ্চেনটাকে স্কিপ করে দেবে, একটু যেটাকে বড় লিখে করতে পারবে সেটাই করবে। একদম শর্টকাটে 2 লাইনের অঙ্ক করে দিলে 12 নম্বর পেয়ে যাবে, এটা কিন্তু হবে না, তোমাকে বিস্তৃতভাবে বুঝিয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা অঙ্কটা ছিল। তারপর ধরো বাদ বাকি প্রথমের কোশ্চেনটাকে দেখালাম, সেকেন্ডটা দেখালাম, এই যে ফাইন্ড ধরো এখানটায় পসিবল গ্রেটেস্ট পসিবল লেন্থ, এখানটা আমরা জানি যে গ্রেটেস্ট পসিবল লেন্থ যখন জিজ্ঞেস করে তখন কি HCF করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হবে কি HCF অফ এই 5 মিটার 13 সেন্টিমিটার, তার মানে কি সবগুলোকে সেন্টিমিটার নিয়ে যাবে, তার মানে কি এটা কত হবে 513 সেন্টিমিটার, হলো হলো তারপর হচ্ছে 11 34 সেন্টিমিটার, আর হচ্ছে 1215 সেন্টিমিটার। এবার এই তিনটেকে নর্মাল এইভাবে কেটে HCF না করার থেকে তুমি তোমার ডিভিশন মেথডে করবে, এই যে 513 1134 আর 1215 ডিভিশন মেথডে তুমি ইয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে। তো
তোমার গসাগু বের করার চেষ্টা করবে। সেই গসাগু আমরা কি করে বের করি সেটাও একটু দেখে নাও এখানটায়, কারণ কাজে লাগতে পারে। ধরো এরকম বলছে 513, 1134, আর হচ্ছে তোমার কত 1215, এই তিনটে জিনিসের কি আমাকে HCF করতে হবে। তো ধরো বললে যে একটা ডিভিশন মেথডে হয়, ডিভিশন মেথডে করতে হয়, তার জন্য কি এই দুটোকে প্রথমে এই দুজনের মধ্যে ভাগ করতে হয়। তুমি এভাবে ভাগ করলে 513-কে 1134 দিয়ে ভাগ করলাম, তাহলে দুই দিকে কত, 13 দুগুণে 26, 5 দুগুণে 10, 8 6 14, এখানে 3 মানে 0, 108, সেটাকে আবার ভাগ করলাম 513 দিয়ে, 5 দিয়ে যাচ্ছে না, তারপরে 4, 8 4 32, 432, তাহলে কত 1, 8 3 11, 81 দিয়ে ভাগ করলে 108, তাহলে কত 81 কে 81 করলে দেখো 27, এবার দেখো 81 দিয়ে ভাগ চলে যাচ্ছে 3 81। এবার আবার করব কি, আমার সেকেন্ড পোর্শনটা কি 27 কে আবার 1215 দিয়ে ভাগ করব। আমি দেখছি কি এটাও ভাগ চলে যাচ্ছে, 108 হচ্ছে এখানটায়, এবং এখানে 3 5 135, আর এটা কত 45 মানে 135। কারণ এখানে বুঝলাম যে ডিভিশন মেথডে 27 ইজ দ্য HCF, তার মানে 27 কে আমরা অ্যান্সার হবে। এবং সেখানে কি করবো যে গ্রেটেস্ট পসিবল লেন্থ শুড বি 27 সেন্টিমিটার, এই তো এরকম ভাবে কোশ্চেন আমরা করবো, ঠিক আছে। তো এরকম একটু মানে এরকম নর্মালি এভাবে কেটে কুটে করলে না, 3 দিয়ে ভাগ না করে একটু ডিভিশন মেথডে করলে, তাহলে এক্সামিনার কি বুঝলো যে বাহ ডিভিশন মেথডটাও জানি, তো ডিভিশন মেথডটা আমাদের বেসিক মেথড, ডিভিশন মেথডে করে দিলে তাহলে কি একটু ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তো কোশ্চেনগুলো ইজি আছে। ধরো 7 নম্বরের কোশ্চেনটা, 7 নম্বরের কোশ্চেনে দেখো কি বলছে যে একটা একটা এক্সামিনেশনে কত 60% স্টুডেন্টস রয়েছে, সে 60% স্টুডেন্ট কি ম্যাথামেটিক্সে পাস করছে, 65% ইংলিশে, 40% পাসে, ইয়ে তার মানে কি একটা পার্সেন্টেজের অঙ্ক। এবং সেখানে বলছে কি বোথ অফ দিস সাবজেক্টসে পাস করছে কত 90 স্টুডেন্টস, তাহলে না বোথ অফ সাবজেক্টসে 40%, আর 90 স্টুডেন্টস হচ্ছে পাস করছে কিসে ম্যাথামেটিক্স এবং ইংলিশে ফেল করছে, বোথ ফেলড, দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। এই কোশ্চেন কি পার্সেন্টেজের অঙ্ক আমরা অনেকেই অনেক রকম ভাবে এই কোশ্চেনটা করি, হয়তো ছোট করে করাটা আমাদের অভ্যাস, কিন্তু এখান থেকে একটু লিখে লিখে করার চেষ্টা করবে। ধরো বললে যে ম্যাথামেটিক্সে পাস বলা আছে কত 60% বলা আছে ম্যাথামেটিক্সে পাস, তারপর হচ্ছে ধরো ইংলিশে হচ্ছে ইংলিশে কত, ইংলিশে হচ্ছে 40%, ঠিক আছে। তারপর হচ্ছে বোথ পাস কত, বোথ পাস হচ্ছে ধরো বোথ পাস কত 65% হচ্ছে ইংলিশ, সরি 65% হচ্ছে ইংলিশে, বোথ পাস হচ্ছে তোমার 40%, ঠিক আছে। এখন বোথ ফেল থেকে 90 স্টুডেন্টস বোথ ফেল, এরকম লিখলো যে বোথ ফেল বলা আছে 90 স্টুডেন্টস, তাহলে কি আমি এখানটা এরকম করলাম যে একটা ধরো ভেন ডায়াগ্রাম এঁকে দিলে তুমি এক্ষেত্রে সুবিধার জন্য, ঠিক আছে। এটাকে বললে এটা ম্যাথ পাস, এটা বললে এটা হচ্ছে তোমার ইংলিশ পাস, এটা একটা বক্সের মধ্যে রেখে দিলে, আর এইটুকু অংশটাকে এরকম ভাবে বললে যে দিস শেডেড রিজিয়ন ইজ হচ্ছে বোথ পাস, অ্যান্ড দ্য আদার এরিয়া যেমন ডট ডট করে দিলে, দিয়ে বললে কি আদার এরিয়াস, এরকম ভাবে করলে ডট 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 ইট ইজ বোথ ফেল, ঠিক আছে। আর টোটাল হচ্ছে 100%, বিকজ হচ্ছে আমরা পার্সেন্টেজে করছি, টোটাল 100% ধরলে। এবার ধরো ম্যাথ, এবার বললে কি যে 60% ইজিক্যাল টু কি, 60% ইজিক্যাল টু হচ্ছে দেখো অনলি ম্যাথ, মানে এইটুকু হচ্ছে অনলি ম্যাথ প্লাস বোথ, তার মানে কি এবার লিখলে যে অনলি ম্যাথ প্লাস হচ্ছে বোথ পাস, এটা হলো 60% ইজিক্যাল টু। সেম ভাবে তুমি করলে, এটা কিন্তু আমরা ছোটভাবে করি, বাট এই ক্ষেত্রে তুমি একটু বড়ভাবে করবে, একটু বুঝিয়ে বুঝিয়ে যে অনলি ইংলিশ প্লাস হচ্ছে বোথ পাস, এটা লিখলাম। আর 40% তো বোথ পাস আছেই। এবার তাহলে কি হবে, যখন আমি বোথ ফেল করব তখন কি 100 থেকে আমি কোনটাকে বিয়োগ করব, যে মানে কি করব, অনলি ইংলিশ প্লাস হচ্ছে তোমার অনলি তোমার অনলি ইংলিশ প্লাস অনলি ম্যাথমেটিক্স প্লাস বোথ পাস, এটা করলেই তো তোমার বোথ ফেল হয়ে হয়ে যাবে, কারণ বোথ পাসটা তো দুজনের মধ্যে কমন থাকে, সেই জন্য কনফিউশন হয়। তো এখান থেকে যখন করবে তখন কি অনলি ইংলিশ তাহলে কি পেয়ে যাবে, অনলি ইংলিশ ইজ ইকুয়াল টু বোথ পাস, মানে আমি জানি 40%, তাহলে 65 মাইনাস 45 মানে কত 25%, এটা এখান থেকে হয়ে গেল। অনলি ম্যাথও পেয়ে গেলে এখান থেকে তোমার 20%, 60% মাইনাস 40%, তাহলে কি হলো, এখান থেকে হলো আমার 20%, এখান থেকে হলো আমার 25%, আর এখান থেকে হলো আমার কত 40%, তাহলে সব যোগ করলে কত দেখো 45 আর 40 85, তার মানে এখানটা হলো আমার 15%, তাহলে বোথ ফেল হচ্ছে 15%। এবার বললে যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইট ইজ মেনশনড দ্যাট 15% ইজ ইকাল টু কত 90 স্টুডেন্টস, তার মানে 1% ইকাল টু 6, অতএব 100% ইজ ইকাল টু কত তোমার হ্যাঁ 15% আছে, 100% ইকাল টু কত 600, ব্যাস এভাবে করবে অঙ্কটা। তো একটু লিখে লিখে এভাবে বুঝিয়ে ভেন ডায়াগ্রামটা একটু মানে বোঝানোর মাধ্যমে, কিন্তু আমরা কিন্তু এমসিকিউতে অনেক ছোট প্রসেস আমরাও জানি, বাট ওইভাবে কিন্তু করা যাবে না, নাহলে নাম্বার তোমার কম হয়ে যাবে, ঠিক আছে। দেখছি ধরো 9 নম্বরের কোশ্চেনটা, তুমি যদি এখন 9 নম্বরের কোশ্চেনটা বলো, দেখাই 9 নম্বরের কোশ্চেনটা। দেখো এই কোশ্চেনটা পড়ো, কি বলছে যে ডিস্টেন্স বিটুইন টু সিটিজ এ অ্যান্ড বি হচ্ছে 390 কিলোমিটার,
ওয়ান ট্রেন স্টার্টস ফ্রম এ অ্যাট এত অ্যান্ড 10:30টার সময় এবং ট্রাভেল টুয়ার্ডস বি। আর আরেকটা হচ্ছে স্পিড বলে দিয়েছে। আরেকটা ট্রেন কি হচ্ছে তোমার 11:30টার সময় আসছে, সেটা হচ্ছে বি থেকে আসছে এবং সেটা কত ইয়েতে 60 কিলোমিটারে আসছে। এবার বলছে কোন সময় তারা মিট করবে। এবার দেখো এই কোশ্চেনগুলো আমরা বহুভাবে করি, আমরা সকলেই জানি ছোট প্রসেস এক্সেট্রা সমস্ত কিছু জানি। তো এই কোশ্চেনটা কিন্তু বেশি ছোট প্রসেসে করতে গেলে সমস্যা হবে। ঠিক আছে, ধরো এই কোশ্চেনটা কি বলে, তুমি এরকম একটা ছবি আঁকলে, ঠিক আছে, এরকম একটা ছবি আঁকলে, এখানে কি বললে এটা এ, এটা হচ্ছে বি পয়েন্ট, এখান থেকে একটা এরকম ভাবে ধরো 50 কিমি/আওয়ারে যাচ্ছে একটা, আর এদিকে কত আহ এদিকে হচ্ছে 60 কিমি/আওয়ারে আসছে। এবার আমরা মেনলি যেটা ইয়েতে করি সেটা কি করি, যে এখান থেকে হচ্ছে এখানটায় 10:30টার সময় স্টার্ট করছে, এখানটায় 11:30টার সময় স্টার্ট করছে, তার মানে 1 ঘন্টা হচ্ছে তো যেটা এ থেকে যে ট্রেনটা আসছে সে কিন্তু 1 ঘন্টা এক্সট্রা চলে যাচ্ছে, তার মানে সে 1 ঘন্টায় কত 50, ডিস্টেন্স ইজিক্যাল টু আমি ভেলোসিটি ইন্টু টাইম জানি, স্পিড ইন্টু টাইম, তাহলে সেক্ষেত্রে কত 50 কিলোমিটার অলরেডি চলে এসছে। টোটাল ডিস্টেন্স আমার 390, তার মানে এইটুকু 340 ডিস্টেন্স, এইটুকু তার মানে 340 বাই হচ্ছে এরকম যে তোমার অপোজিটে যাচ্ছে তার যোগফল, তো 60 + 40 110, তার মানে এই 34/11 ঘন্টাটা কি, এটা হচ্ছে এক্সট্রা টাইম লাগবে এখান থেকে কতক্ষণের পর, 11:30টার পর। আমি তো এখানটায় 11:30টায় পৌঁছে যাই, তার মানে 11:30টার সঙ্গে এটা অ্যান্সার করতে হবে, মানে কি 11:30 প্লাস 34/11 ঘন্টা, এটাকে যখন ঘন্টা মিনিটে করবে এটাকে ধরো 3 ঘন্টা, কত 1/11, 1/11 মিনিট, এটাকে ধরো 60, তারপর তারপর কি সরি 60/11 মিনিট, এই ব্যাপারটা হয়ে যাবে, তার মানে কি এটা যোগ করে তুমি যেটা হবে অ্যান্সার সেটা করবে। এটা আমরা একভাবে করি, কিন্তু এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে ধরো একটু কনফিউশন টাইপের হতে পারে, মানে যে এরকম ছোট করলে কিভাবে সমস্যা হবে, তো এরকম একদম নর্মাল নিয়মে করো, যে তুমি ধরো এরকম ভাবে করলে, 1 সেকেন্ড, ধরো এরকম ভাবে করলে যে এখান থেকে এ আর বি হলো, ঠিক আছে, টোটাল ডিস্টেন্সটা আমার বলা আছে 390, আমার ডিস্টেন্স বলা আছে, এখন বলা হয়েছে যে এটা 50-এ যাচ্ছে, এটা আমার 60-তে আসছে। তো আমি ধরলাম, এবং এটা হচ্ছে 10:30টায় স্টার্ট করছে, এটা 11:30টায় স্টার্ট করছে, আমি ধরে নিলাম যে এই যে ট্রেনটা আসছে, হুইচ ট্রেন স্টার্টস ফ্রম এ, সে হচ্ছে টি ঘন্টা চলছে, তাহলে এই ঘন্টা এই ট্রেনটা কত T-1 আওয়ার চলবে, বিকজ সে 1 ঘন্টা পর চলছে। এবার জাস্ট নর্মাল করে দাও যে এটা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম জানো, তার মানে স্টার্ট ডিস্টেন্স কভার্ড বাই এ কত, ডিস্টেন্স কভার্ড বাই এ হচ্ছে 50t লিখে দিলে, ডিস্টেন্স কভার্ড বাই বি ইজ ইকুয়াল টু কত, সেটা হচ্ছে T-1 ইন্টু 60। আমি জানি যে এ কিছুটা পথ আসবে, বি কিছুটা পথ আসবে, তারপরে কিন্তু তারা মিলিত হবে, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম এই দুটোকে যখন জয়েন করবো 550t প্লাস হচ্ছে 60 ইন্টু T-1, সেটাই কত 390-র সঙ্গে সমান হবে। সেখান থেকে যখন করবে তখন দেখবে একই অ্যান্সার আসবে, তখন কি 110t ইজিক্যাল টু 450 আসছে, তাহলে টি ইকাল টু কত 45/11, তার মানে 4 ঘন্টা কত 60/11 মিনিট টাইপের আসছে, হলো। এবার এখান থেকে আমি জানি এটা এটা কখন থেকে ধরেছি, একদম টি থেকে, তার মানে 10:30 থেকে, তার মানে আমি কি 10:30 থেকে অ্যাড করবো 10:30, তার সঙ্গে হচ্ছে তোমার কত 4 ঘন্টা 60/11 মিনিট, তার মানে কি ব্যাপারটা একই হলো, আগের অঙ্কটাতে কি করলাম 11:30 থেকে 3 ঘন্টায় 60/11 করেছিলাম, এটা 4 ঘন্টা 60/11 করলাম, তো ব্যাপারটা একই। তো এই প্রসেসটা তোমার বেশি কার্যকরী হবে, কারণ হচ্ছে তোমার এটা ভালো হবে এক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, ম্যাথমেটিক্স এইগুলোই, ঠিক আছে। ম্যাথমেটিক্স এমন কিছু কোশ্চেন নেই, ম্যাথের ব্যাপারটা হচ্ছে আমি যে কটা মনে হলো ভালো সেটা করিয়ে দিলাম। ধরো এই 11-র কোশ্চেনটা আমরা জানি মোটামুটি কি, যে 11-র কোশ্চেনটা তোমার পরীক্ষায় এলে কিন্তু আমরা করিনি। ধরো এরকম বলছে যে কি একটা আর্টিকেলকে 1920 টাকায় বিক্রি করে যায়, সেলিং অ্যান আর্টিকেল, তার মানে সেলিং প্রাইস বলে দিয়েছে 1120, আমি ধরে নিলাম কস্ট প্রাইস হচ্ছে এক্স ধরে নিলাম, তাহলে ইজ ইকাল টু দ্য পার্সেন্টেজ, তার মানে যদি এবার বলছে তার প্রফিট যত হবে, তার মানে আমি বললাম যে প্রফিট আর্নড হোয়েন ইটস ইজ সোল্ড অ্যাট 1120, তখন কি হবে, তখন হচ্ছে তোমার প্রফিট আর্ন মানে সিপি বেশি হবে, তো 1120 মাইনাস এক্স, এবং যখন লস হবে তখন কি হবে, লস 1280-তে করলে লস হয়ে যাচ্ছে তার, তাহলে 1280 করলে কি হবে, কস্ট প্রাইস বেশি হবে, তাহলে 1280 এইটা করবে এবং ব্র্যাকেটে লিখে দেবে যে অ্যাজ ইট ইজ দেয়ার ইজ এ লস, সো সিপি গ্রেটার দেন এসপি, অ্যাজ দেয়ার ইজ এ প্রফিট, সো এসপি গ্রেটার দেন সিপি। এবার বলছে এই দুটো ইকুয়াল, তার মানে ইকুয়াল করে দেবো যে 1120 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1280, সেখান থেকে দেখো এখান থেকে যদি পাঠাও এখান থেকে পাঠাও, তাহলে 2x ইকুয়াল টু কত 1120 প্লাস 1280 আসবে, এক্স এর মান পেয়ে গেলাম। সেখান থেকে কি এবার বলেছে অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড, তাহলে এক্স এক্স এর মান যেটা পাবো তার সঙ্গে কি করবো, তার সঙ্গে 25% মানে 125/100 যোগ করলে আমরা কি হবে, আর আমি তোমার সেলিং প্রাইস পেয়ে যাবো। কোশ্চেনটা তো এইটুকু, বাট আমরা লিখে লিখে করবো, ওকে। ম্যাথস এইটুকুই। এবার কি আমরা ইংলিশ দেখি, ইংলিশে দেখো এখানটায় যেটা 2020-র এক্সামটা হয়েছিল, সেখানটায় আমাদের 4টে টপিক ছিল, এবং 4টে এস এর মধ্যে কি কটা লিখতে হতো, আমাদের একটা লিখতে হয়েছিল, বাট এখানটায় 3টের মধ্যে দিয়েছে, বাট অপশন থাকবেই, হয় 3টে নয় 4টে, যে কোনো একটা 3টে 4টের মধ্যে যে কোনো একটা করতে হবে, তো ইউ হ্যাভ অপশন। এবার হচ্ছে ব্যাপারটা কি, তোমাকে বুঝতে হবে
যে কোন এসেটা তোমার লেখাটা উচিত হবে। দেখো এখানে যে তিনটে ধরো কোশ্চেন দিয়েছে, তার মধ্যে কি কি আছে দেখো। একটা আছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং মোবাইল ফোন, একটা আছে রেসপন্সিবল অফ ইউথ, এবং আরেকটা আছে ইওর এক্সপিরিয়েন্স ইন এ রেইনি ডে। তুমি যদি এইটা লিখতে যাও না, ইওর এক্সপিরিয়েন্স ইন এ রেইনি ডে, তাহলে কিন্তু তোমার নাম্বারটা কম আসার খুব সম্ভাবনা থাকবে। কেন? কারণ মানুষ দেখবে যে তার মানে এই দুটো সম্পর্কে নিশ্চয়ই সে জানে না, সে জন্য একটা ইজি এটা বলবে যে হ্যাঁ সোমবার আমাদের বৃষ্টি হয়েছিল, সেখানে আমরা দিন কাটিয়েছি, একটা জানলার পাশে বসেছিলাম, এই করেছি, খিচুড়ি খেয়েছি, এরকম টাইপের লিখবে তুমি। এর থেকে কি লিখবে? এবং কিছু রেনি ডে এর থেকে শিখলাম এটা ওটা, এরকমই কিছু করবে যে আমাদের অনেক সময় প্রকৃতির দিকে নজর দিতে হয়, প্রকৃতির মধ্যেই শান্তি স্নিগ্ধতা বেঁচে আছে, এইগুলোই তো লিখবে। তো এইগুলো কিন্তু এটা লিখলে কিন্তু ব্যাপারটা না মার্কস পাওয়ার চান্সটা কমে যাবে। তো তোমরা এমনই লিখবো যেখানটা হচ্ছে অ্যানালিটিক্যাল পাওয়ার থাকবে। অ্যানালিটিক্স তুমি একটু ভাবনা চিন্তার একটা জিনিস যেটা সোসাইটিতে ইম্প্যাক্ট আছে, এইরকম রিলেটেড লেখার সবসময় চেষ্টা করবে। তুমি জানো না তবুও লিখবে, এবং কি করে লিখবে সেটাই দেখা যাক আমাদের এখন, ঠিক আছে? এবার কি, এই এসে যখন লিখতে হবে, তখন এসের আমাদের কয়েকটা ব্যাপার আছে। মেনলি বলে কি 5 প্যারাগ্রাফ, একটা এসের যখন 5 প্যারাগ্রাফ থাকে তখন সেটাকে মানে বলে যে আইডিয়াল, দিস ইজ অ্যান আইডিয়াল এসে বলা হয়, ঠিক আছে? 5 প্যারাগ্রাফস কি, প্রথমে তোমার ইন্ট্রোডাকশন থাকলো, সেখানে তুমি আইদার কোটেশন দিলে বা ইন্ডেক্স দিলে কিছু একটা, আগের ভিডিওতেই আমি বলেছিলাম 2019-এর যখন অ্যানালিসিস ভিডিও করছিলাম। তারপর কি বডি, এবার কি এখানে একটা ইন্ট্রোডাকশন হলো, এবার বডির পোর্শনটাকে 3 ভাগে তুমি ভাগ করলে বডিটাকে, এবং লাস্টে একটা কনক্লুশন। সবসময় মনে রাখবে ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন এই দুটোকে সবসময় পজিটিভ এবং খুব ভালো করে লেখার চেষ্টা করবে। এই দুটো মেন, তারপর মাঝে তো যা মানে চেষ্টা করবে, বাট এই দুটো মেন, ঠিক আছে? একটা ভালো আম, আমাদের ইয়ে দেবো, প্রথমে হচ্ছে একটা টাইটেল দেবো এবং তারপর লেখা শুরু করবো। এবং এক্ষেত্রে কি বেশিরভাগ ক্ষেত্রে যদি সোসাইটির উপর ইম্প্যাক্ট এর কথা বলে, তখন কি একটাতে ধরো পজিটিভ লিখলাম একটা প্যারাগ্রাফে, একটাতে নেগেটিভ ইম্প্যাক্ট লিখলাম, একটাতে কি একটাতে ধরো গভর্নমেন্টস রোল কি হতে পারে, পার্সোনাল রোল কি হতে পারে সেটা লিখলাম, এবং কনক্লুশনে আমরা একটা পজিটিভ ব্যাপার রেখে পজিটিভ মাইন্ডসেট দিয়ে কি করলাম, আমরা হচ্ছে এটাকে শেষ করলাম। সবসময় মনে রাখবে গভর্নমেন্ট এগেনস্টে কিছু লিখবে না, তোমার আইডিওলজি যাই হোক না কেন গভর্নমেন্ট এগেনস্টে কিছু লেখা যাবে না। ওকে, আচ্ছা, ওখানটায় কোশ্চেনটা ছিল দেখো যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং মোবাইল ফোনস। এবার এটা বহু বছর ধরে আসছে, আই ডোন্ট থিঙ্ক কি এটা আর পরীক্ষায় আসবে। মোবাইল ফোন নিয়ে কিন্তু আর পরীক্ষায় আসবে না। এখন কিন্তু আর একটা নতুন জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো মোস্ট প্রবাবলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের কিন্তু এসে আসতে পারে। তো আমাদের এই লেকচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আমাদের লেখা আছে। তোমরা ভালোভাবে দেখবে এটা। টেলিগ্রাম যদি চ্যানেল জয়েন করো, এর যে সম্পূর্ণ যে পিপিটিটা, সেটা আমি ওখানটায় শেয়ার করে দেবো। তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এটা দেখতে পারবে যে কিরকম ভাবে আমরা ভালো একটা এসে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা আমি বলে রাখি, আগের দিনে যেটা বলছিলাম যে আমাদের যে হোয়াটসঅ্যাপের মেটা আছে বা যে কোনো এআই যেগুলো আমাদের ইয়ে আছে, সেখান থেকে তুমি এরকম ভাবে লিখবে যে এসে অন এটো। তুমি একটা নিজে চেষ্টা করলে, তারপর একটা ধরো ওখান থেকে দেখে নিলে এবং বোঝার চেষ্টা করবে যে তারা কোন কোন পয়েন্ট গুলো টাচ করার চেষ্টা করছে। তাহলে তোমরা কিন্তু মেইন হচ্ছে ব্যাপারটা পয়েন্ট টাচ করা। তাহলে অ্যাডভান্টেজ গুলো যদি তোমাকে ডিফারেন্ট একটাই অ্যাডভান্টেজ পেলে একটা নিয়ে লিখে গেলে তাহলে নাম্বার পাবে না। তোমাকে বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ ছোট ছোট করে লেখো, বাট বিভিন্ন টাইপের অ্যাডভান্টেজ লেখো, বিভিন্ন টাইপের ডিসঅ্যাডভান্টেজ লেখো। তবেই কি, তবেই হচ্ছে সেটা দেখতেও ভালো লাগবে এবং টিচার কিন্তু মার্কস দেবে। দেখো ধরো ইন্ট্রোডাকশন স্টার্ট করছি কিভাবে, যে দ্য মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান ইন্ডিসপেন্সিবল পার্ট অফ মডার্ন লাইফ, ইট হ্যাজ রিভলিউশনাইজড। এই ওয়ার্ডটা সবসময় মনে রাখবে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যদি যে কোনো ওয়ার্ড তোমার ইয়ে থাকে, এসে থাকে, তার কিন্তু এই ওয়ার্ডটা যেন সবসময় থাকে। রেভলিউশনাইজড মানে কি, রেভলিউশন, বিপ্লব ঘটিয়ে দিয়েছে। ইট হ্যাজ রিভলিউশনাইজড the way we communicate, access information, negative and navigate our daily lives. However, like any other technology, mobile phones have their advantage and disadvantage. তারপর কি সব একসঙ্গে জেনারেলটা করলাম যে কিছু পজিটিভ আছে কিন্তু কিছু নেগেটিভও আছে, এবং এই লেখাটাও দেখবে সবকিছুতে কমন রাখার চেষ্টা করবে। যে এই সবসময় এটা যে যাই থাকুক না কেন, যে কিছুটা লেখার পর কি বলবো যে ইন দিস এসে we will explore the benefits and drawbacks of mobile phones and examine their impact on our society. যাই থাকবে ধরো এআই বলছে, তাহলে we will explore the benefits and drawbacks of AI, যাই থাকুক না কেন এরকম ভাবে করো। যদি এরকম থাকে তো উই উইল এক্সপ্লোর, এই ব্যাপারটাই করবে যে আমরা খুঁজে দেখবো। এইভাবে যদি শুরু করো একটু দেখতে কিন্তু ভালো লাগে, ঠিক আছে? এবার কি, এবার দেখো অ্যাডভান্টেজের কথা বলেছে, তো অ্যাডভান্টেজ শুরু করেছে যে অন ওয়ান হ্যান্ড মোবাইল ফোনস বিকেম হ্যাভ নিউমারাস অ্যাডভান্টেজ, অনেক নিউমারাস অ্যাডভান্টেজ। তার কি, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট বেনিফিটস হচ্ছে এবিলিটি টু কানেক্ট ফ্রম দ্য পিপল। এটা লিখে দিলে যে কানেক্ট করতে পারি আমরা ফেসবুকে, কয়েকটা উদাহরণ দিলে যে থ্রু ফেসবুক, ইনস্টাগ্রাম এসবের মাধ্যমে করি। তো ওইটা একটা লেখার পর একটা সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তুমি, সাপোর্টিং একটা স্টেটমেন্ট দিয়ে তুমি এটাকে করলে যে এটা আমাদের এখন ইজিয়ার হয়ে গেছে ফর পিপল টু টাচ উইথ দ্য ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যাদের সঙ্গে আমরা এতদিন কন্ট্যাক্টে থাকতাম না, এক্সেট্রা। ধরো কি
Mobile phone have also made it possible for us to access vast amount of information including news, education, entertainment, এগুলো আমরা পাচ্ছি ঘরে বসে, তাই না? যে ঘরে বসেই আমার দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট বা অ্যাট আওয়ার ফিঙ্গার টিপস, এটা বলতে পারো ফিঙ্গার টিপস। হ্যাঁ, এরকম টাইপের ওয়ার্ড গুলো ইউজ করবে। তারপর কি আরো ধরো অ্যাডভান্টেজ বলছে যে ইটস দেয়ার এবিলিটি টু প্রোভাইড আস উইথ দ্য সেন্স অফ সিকিউরিটি, একটা সিকিউরিটি হচ্ছে আমরা ধরো ইমার্জেন্সির ক্ষেত্রে কি ট্র্যাক করতে পারছি, লোকেশন ট্র্যাক করতে পারছি, ঠিক আছে? এই জিনিসগুলো যেটা যে এখানটায় ট্র্যাক আওয়ার লোকেশন, রিসিভ ওয়েদার আপডেটস, এগুলো পাচ্ছি আগে থেকে, আমরা কি রেডি হতে পারছি, কোন একটা আর্থকুইক আসছে, এটা আসছে, বা বৃষ্টি আসছে, সাইক্লোন আসছে, সেই সমস্ত নিয়ে কি আমরা হচ্ছে রেডি থাকতে পারছি, এরকম ভাবে লিখতে পারছি, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো লাস্টের ইয়েটা লাইনে লিখেছি, উই ক্যান ইউজ আওয়ার মোবাইল ফোনস টু টেক ফটো, রেকর্ড ভিডিও, শেয়ার দেম উইথ আওয়ার বিলাভেড ওয়ান্স, এটা হলো। এবার কি আবার ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ কি বলছে দেখো, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ড্রব্যাকস ইজ দেয়ার পোটেনশিয়াল টু ডিস্ট্রাক্ট আস ফ্রম সারাউন্ডিংস। সবাই জানে যে সারাউন্ডিং থেকে আমরা গেম খেলি, এটা করলে অ্যাডিকটিভ হয়ে যায়। এই যে অ্যান্ড মেনি পিপল, তোমার কি হচ্ছে, মেনি পিপল স্পেন্ড আওয়ার্স ইচ ডে স্টেয়ারিং অ্যাট দেয়ার স্ক্রিনস, চোখের সমস্যা হচ্ছে, রোগ হচ্ছে, ডিজিজ হচ্ছে, এই যে ফিজিক্যাল হেলথের উপর সমস্যা পড়ছে, রেডিয়েশন যেটা হচ্ছে তার ফলে আমাদের কি হচ্ছে, ক্যান্সারের ইনক্রিজ বেড়ে যাচ্ছে, এগুলো নেগেটিভ গুলো বললাম। এবার এতগুলো এবার সোশ্যাল আইসোলেশন, মানুষ গেম খেলতে খেলতে কি হচ্ছে, সোশ্যাল আইসোলেশনে চলে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে না, লোনলি ফিল করছে, এই যে ওয়ার্ডটাও আছে, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিসকানেক্টেড ফিল করছে, ঠিক আছে? এইগুলোই করবে। তারপর কি এবার হচ্ছে নেগেটিভ আর পজিটিভ তো বললাম, এবার ধরো গভর্নমেন্টস রোল বললাম, যে গভর্নমেন্ট রোলস কি হওয়া উচিত, যে একটা পিভোটাল হওয়া উচিত তাদের ইয়ে ইন মিটিগেটিং দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অর ইম্প্যাক্ট। গভর্নমেন্ট শুড মেক মেজার্স টু মেক দ্য ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে এই সমস্ত যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলো আছে সেগুলোকে ধরো বলছে যে কমপ্লাই করো উইথ রেগুলেশনস, যাতে কোনো রকম প্রাইভেসি ব্রিচ না হয়। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস, একটা জেনারেল অ্যাওয়ারনেস ধরো লিখছে সমস্ত ইয়েতে, জেনারেল অ্যাওয়ারনেস লেখা হলো কি যে ডু নট ইউজ মোবাইল ফোনস ওয়াইল ক্রসিং দ্য রোডস, এরকম টাইপের কিছু জেনারেল অ্যাওয়ারনেস। তো একটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ লিখলে তাহলে কি ইন্ট্রোডাকশন, মানে জেনারেল ব্যাপারটা থাকলো, নেগেটিভ পজিটিভ, গভর্নমেন্টস রোল এবং কনক্লুশন। কনক্লুশন কি, যে আমি একটা লিখলাম যে যেহেতু দুটোই পজিটিভ আর নেগেটিভ দুটোই আছে, তো এটাকে বললাম কি ডবল এজড শর্ট বললাম, যে দুধারী কি, দুধারী তারা তরোয়াল। while they have numerous advantages, disadvantages রয়েছে, সেগুলো একটু ছোট ছোট করে লিখলে, এবং লাস্টে লিখলে কি we need to use them responsibly, set boundaries and prioritize our physical and mental health, এটা আমরা ঠিক করবো, ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল ফোনস, বাট আই ডোন্ট থিঙ্ক মোবাইল ফোনস নিয়ে আসার কোনো সম্ভাবনা রয়েছে। এবারকার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মানে তোমার সোসাইটির উপর কি ইম্প্যাক্ট করতে পারে, বা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? এখানে ধরো স্টার্টিংটা দেখো, যে ইন্ট্রোডাকশনটা, যে ফ্রম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস লাইক সিরি, অ্যালেক্সা, এগুলো আমরা জানি, সেগুলো কি টু সেলফ ড্রাইভিং কার্স, পার্সোনালাইজ প্রোডাক্ট রিকমেন্ডেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ রিভলিউশনাইজ, দেখো আবার সেই ওয়ার্ডটা ইউজ করেছি, রিভলিউশনাইজ দ্য ওয়ার্ল্ড বাই ট্রান্সফর্মিং দ্য ওয়ে উই লিভ, ওয়ার্ক, ইন্টারেক্ট উইথ আনাদার, ঠিক আছে? এবার কি একটা ডেফিনিশন দিলাম, মোবাইল ফোনের তো ডেফিনিশন দেওয়ার দরকার নেই, বাট এআই একটা নতুন জিনিস, তো এআই এর একটা ডেফিনিশন দিলে, যে এআই রেফার্স টু দ্য ডেভেলপমেন্ট অফ কম্পিউটার সিস্টেম দ্যাট ক্যান পারফর্ম টাস্ক দ্যাট টিপিক্যালি রিকোয়ার হিউম্যান ইন্টেলিজেন্স। তাহলে হিউম্যান ইন্টেলিজেন্স কি তোমার রিপ্লেস করার ক্ষমতা আছে, সাচ আস প্রবলেম সলভিং, লার্নিং, এক্সেট্রা। এবার এখানটায় দেখো আবার মোবাইল ফোনের মতো লিখলাম যে হোয়াইল এআই হ্যাজ নিউমারাস বেনিফিটস, ইট হ্যাজ অলসো সাম ড্রব্যাকস, এবং এইখানটায় কি আমরা এক্সপ্লোর করবো যে কি কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, বা ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সোসাইটির উপর কি রয়েছে। এবার অ্যাডভান্টেজ লেখা শুরু করলাম, যে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজ কি, সেটা হচ্ছে আমাদের রিপিটিটিভ টাস্ক গুলো বা মান্ডেন টাস্ক গুলো যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে একই টাইপের কাজ বারবার করতে হচ্ছে, সেগুলো কি সুবিধা হচ্ছে, তো রিপিটিটিভ টাস্ক করার ইয়ে হচ্ছে। দেখো ফর ইনস্ট্যান্স বলছে কি একটা এআই পাওয়ার্ড রোবট যেগুলো আছে, সেগুলো কি উইদাউট বিং টায়ার্ড তারা কি করছে, ম্যানুফ্যাকচার করতে পারছে, গোটা দিন ধরে ওয়েল্ডিং করছে, ইন্সপেকশন করছে, তো এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। সেকেন্ডটা দেখো, অ্যানাদার অ্যাডভান্টেজ হচ্ছে এটা ভাস্ট অ্যামাউন্ট অফ ডাটা কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি কি করতে পারে, অ্যানালাইজ করতে পারে, তাহলে কি সেক্ষেত্রে হিউম্যান যে মানে এক্সট্রা টাইমটা আমাদের নষ্ট হচ্ছে, কম হচ্ছে। তারপরে ফিল্ড অফ হেলথ কেয়ারে আমাদের অনেক ইউজ করা যাচ্ছে, কিরকম মেডিকেল ইমেজ ডায়াগনোস ডিজিজ করতে পারছে, ডেভেলপ পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যানস, এগুলোও করতে পারছে, তো এরকম কয়েকটা উদাহরণ দিলে। তারপর হচ্ছে এবার ডিসঅ্যাডভান্টেজ বলতে দেখো লেখা আছে ওয়ান অফ দা মোস্ট সিগনিফিকেন্ট কনসার্নস ইজ জব ডিসপ্লেসমেন্ট, এটা সমস্যা, জব ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, জব কমে যাচ্ছে। সেখানটা কি, এবার এটাকে ভেরিফাই ইয়ে করার জন্য কি করলে, তুমি একটা রিপোর্টের নাম দিয়ে দিলে, অ্যাকর্ডিং টু এট রিপোর্ট বাই ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউট কি, যে 800 মিলিয়ন জবস কুড বি লস্ট ওয়ার্ল্ড ওয়াইড ডিউ টু অটোমেশন বাই 2030। অটোমেশন মানে এআইটা অটোমেশন করে দিচ্ছে সব, তো 2030 পর্যন্ত কিন্তু 800 মিলিয়ন জবস ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কি হবে, বিলুপ্ত হয়ে যেতে পারে। তো এইগুলো। তারপরে এআই এর একটা নেগেটিভ বললে, যে আরেকটা যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি রয়েছে,
কারণ পার্সোনাল ডেটাকে অ্যানালাইজ করছে, এর ফলে কি সাইবার অ্যাটাকস এর চান্স বেড়ে যাচ্ছে। তারপর আরেকটা হচ্ছে পোটেনশিয়াল ফর বায়াস অ্যান্ড ডিসক্রিমিনেশন। তোমার মানুষ করছে, তোমার ধরো একটা এআই, সেটাকে কি কোনো একটা কোম্পানি, কোনো একটা মানুষ সেটাকে ধরো তৈরি করেছে, অটোমেটেড করেছে। এখন কি তারা হয়তো ধরো এরকম একটা উদাহরণের মাধ্যমে, যেমন ধরো একটা বায়াস বা ডিসক্রিমিনেশন হচ্ছে, ধরো একটা ইউএসএ তৈরি হয়েছে, সেটি কি হচ্ছে যে ডার্ক স্কিন যে সমস্ত লোক আছে তাদের সাথে চিনতে পারছে না, ফেসিয়াল রিকগনিশন করতে পারছে না। বাট যারা হোয়াইট মানে গোরা আছে তাদের হয়তো ভালোভাবে করে দিচ্ছে। এখানে একটা সমস্যা। তারপরে কি অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সির একটা সমস্যা আছে। কারণ কে করছে আমরা জানি না, যখন কিছু সমস্যা হচ্ছে বলছে আমরা তো করিনি, এটা তো এআই করেছে, এআই মেশিনের সমস্যা। তাহলে কি এআই যখন কোনো একটা ডিসিশন নেবে তখন কি হচ্ছে, তখন হচ্ছে একটা মানে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি চলে আসবে, যে কে আদৌ করেছে সেটা বোঝা যাচ্ছে না। এটা একটা গভর্নমেন্টস এর ইম্প্যাক্ট বলবে, যে গভর্নমেন্টের কিছু দায়িত্ব রয়েছে, শুড অলসো টেক সাম মেজার্স টু প্রমোট দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ এআই অন ওয়ান হ্যান্ড, আর রেগুলেট দ্য ইভিল ইম্প্যাক্টস অফ এআই অন সোসাইটি অন দ্য আদার। কিভাবে? বাই আপডেটিং ডেটা প্রোটেকশন ল কিছু নিয়ে আসবে, প্রোটেক্টিং জবস এন্ড ওয়ার্কার্স এক্সেট্রা। কারণ গভর্নমেন্ট চাইলেই যে এতগুলো চাকরি যাবে না, নাহলে তো চাকরি হতেও নেবে না, চাকরি থেকেও ছাঁটাই করে দেবে। ইন কনক্লুশন কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক একই রকম ভাবে মোবাইলের মতো, যে বোথ অ্যাডভান্টেজও রয়েছে, ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। ওয়াইল এআই হ্যাজ দ্য পোটেনশিয়াল টু ট্রান্সফর্ম নিউমেরাস ইন্ডাস্ট্রিজ, এগুলো বললাম। এবং শেষ পর্যন্ত কি লিখলে, যে ইট ইজ এসেনশিয়াল দ্যাট উই প্রায়োরিটিজ রেসপন্সিবল এআই ডেভেলপমেন্ট, ঠিক যেমন মোবাইলে করেছিলাম। হলো, এটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে নেবে, পড়ে নেবে, কি কি পয়েন্ট অ্যাডভান্টেজ হতে পারে, কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, সেগুলো তো আমাদের মাথায় আসতে হয় পরীক্ষার হলে, অনেক সময় মাথাতেই আসে না, এর অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে। হলো। আচ্ছা, পরের কোশ্চেনটা ছিল, দেখো, ইউথ রেসপন্সিবিলিটিস অফ ইউথ। এবার কি আমি বলছি কি, রেইনি ডেটা করার দরকার নেই, কারণ রেইনি ডে হচ্ছে মানে খুব তুমি রেইনি ডে নর্মাল ভাবে করে দিতে পারো, যে রেইনি ডে এরকম, হ্যাঁ, এই যে এক্সপিরিয়েন্স রেইনি ডে আমরা লিখেছি, যে আমি কখনো ভুলবো না যে আমরা একটা সুন্দর একটা স্পেশাল ইয়ে ছিল আমাদের মনডে মর্নিং এ করেছিলাম, সেখানটা আমি দেখলাম রেইনি ডে, তো আমাদের হলিডে হয়ে গেল, আমাদের মাইন্ড বডি রিল্যাক্স করতে পারলাম। হ্যাঁ, একটা হট কফি খেলাম, তারপর হচ্ছে এরকম ভাবে হলো। এবং এখানটা শিখলাম যে টুডেস ফাস্ট পেস ওয়ার্ল্ডে ইট ইজ ইজি টু গেট কট আপ ইন আওয়ার বিজি লাইফস অ্যান্ড ফরগেট টু অ্যাপ্রিসিয়েট দ্য সিম্পল থিংস। তাহলে কি, সেদিনকে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে সে আটকে থাকলো, সেই জন্য সে বুঝতে পারলো যে নেচারকে নার্চার করলো, নেচারকে অ্যাপ্রিসিয়েট করলো, বুঝলো যে নিজের অনেক কিছু দেওয়া আছে। এইগুলো কি, এগুলো হচ্ছে এটা ইনফর্মাল, এগুলোতে খুব একটা কিন্তু নাম্বার আসবে না। তো আর একটা এবার ইম্পর্টেন্ট কি ছিল, যে রেসপন্সিবিলিটিস অফ ইউথ। যে ইউথ এবার কি, ইউথ ইউথের একটা ডেফিনিশন লাগবে ওখানে, যেমন এআই এর একটা ডেফিনিশন বললাম, ধরো ইউথটা কোন সময়টাকে বলছে সেটাকে লিখে দিলে, যে ইউথ ইজ স্টেজ অফ লাইফ ক্যারেক্টারাইজড বাই এনার্জি, enthusiasm, idealism. It plays a vital or pivotal role in shaping the future of nation. As the future leaders and citizens and change makers, young people have numerous responsibilities. তাদের যেটা ফুলফিল করতে হবে কিসের জন্য, টু হ্যাভ আ বেটার টুমরো। ইন দিস এসে উই উইল এক্সপ্লোর, সেম জিনিস, যে উই উইল এক্সপ্লোর, ইন দিস এসে উই উইল এক্সপ্লোর দ্য ভেরিয়াস রেসপন্সিবল ইউথ। এই ওয়ার্ডটাকে, এই ফ্রেজটাকে ইয়ে করবে, সেন্টেন্সটাকে, যে ইন দিস এসে উই উইল এক্সপ্লোর দিস। তাহলে কি একটু শুনতে ভালো লাগবে, এবং ট্রানজিশনটা ইন্ট্রোডাকশন থেকে বডিতে ভালোভাবে আসবে। এবার স্টার্ট করছে কি একটা ডেটা দিয়ে, যে ইন্ডিয়া হচ্ছে ইয়ং, যেহেতু ইউথ বলেছে তুমি একটা ইয়ং বলে দিলে, যে ইন্ডিয়া হচ্ছে একটা ইয়ং কান্ট্রি, যেখানে হচ্ছে মোর দেন হাফ অফ ইন্ডিয়াস পপুলেশন, মানে মোর দেন 50% 25 ইয়ার্স ওল্ড আন্ডার, অ্যান্ড মোর দেন 65% হচ্ছে আন্ডার 35। তাহলে আমাদের কাছে কি একটা ডেমোগ্রাফির ইয়ে রয়েছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, এই ওয়ার্ডটা ইউজ করতে পারো, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, যে আমরা যদি ট্রু পটেনশিয়াল এটাকে ইউজ করতে পারি, তাহলে কি হচ্ছে, এটা দেশ এবং দশটির জন্য ভালো হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এবার দেখো কি বলছে, যে আমাদের অনেক কি আছে, অনেক রেসপন্সিবিলিটি আছে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ইয়ং পিপল হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু এডুকেট দেমসেলস। প্রথমে তো পড়াশোনা করো, রিলস দেখে, হ্যাঁ, তারা ফুড ব্লগার হয়ে কি হবে, তুমি এডুকেট দেমসেলস করো, পড়াশোনা করো। এডুকেশন, কারণ কি, এডুকেশন হচ্ছে একটা ফাউন্ডেশন, যার ফলেই একটা নেশন তৈরি হয়। তাহলে এটা একটা বলে দিলে, সেখান থেকে আর একটা ইয়ে ধরো, যেখানে যা সুযোগ থাকবে সেটাকে ইউজ করতে হয়। ফর এক্সাম্পল ধরো, এখানে কি বলছে, যে এডুকেশন সিরিয়াসলি, ওয়ার্ক হার্ড, স্ট্রাইভ ফর এক্সেলেন্স। ঠিক আছে, এই স্ট্রাইক ফর এক্সেলেন্স কোথায় লেখা আছে, তুমি যেভাবে ভালোভাবে পড়লে দেখবে 51A তে লেখা আছে, মানে ফান্ডামেন্টাল ডিউটিসে 51A আর্টিকেলে, ওটা লিখে দিলে, আর্টিকেল এটা মেনশন করে দিলে, তাহলে এক্সামিনার কি বুঝলো, বাহ, তার মানে সব দিকে তার নজর রয়েছে। আর একটা বললে, যে আনাদার সিগনিফিক্যান্ট রেসপন্সিবিলিটি রয়েছে, যে এনগেজ ইন কমিউনিটি সার্ভিস, ভলেন্টিয়ার করবে, বৃদ্ধ মানুষদের করবে, যাতে সাহায্য করতে পারে। এই যে ইউথ ক্যান ডেভেলপ ভ্যালুয়েবল স্কিলস অ্যান্ড বিল্ড রিলেশনশিপ, বিকাম অ্যাক্টিভ সিটিজেন্স, প্রো অ্যাক্টিভ সিটিজেন্স হতে পারবে। ইউথ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টকেও প্রোটেক্ট করতে হবে। সেখানে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটাকে আমরা ডিসকারেজ করবো, তারপরে অ্যাওয়ারনেসটাকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, ক্যাম্পেইন করবো, এর ফলে কি, কারণ ইউথই পারবে, বয়স্করা তো পারবে না। তারপর কি, আরো আরো একটা ধরো ফার্দার মোর ইয়ং পিপল হচ্ছে, যে সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটি সেটাকে প্রমোট করতে পারে।
যার ফলে সোসাইটিতে কি ফেয়ার, জাস্ট, ইনক্লুসিভ হতে পারে। ঠিক আছে? ফাইনালি ধরো একটা বলছে যে ডিজিটাল সিটিজেন আমাদের মানে হয়ে উঠতে পারে, যে একটা, যেহেতু আমরাই সেই ফার্স্ট জেনারেশন যেখানটা হচ্ছে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে বেঁচে উঠেছি। তো ইউথ মাস্ট লার্ন টু নেভিগেট দ্য ইন্টারনেট সেফলি। বয়স্কদের শেখাবো আমরা, এবং এথিক্যালি সেটাকে ইউজ করব, বা পার্সোনাল ডেটাকে প্রোটেকশন করব। কারণ কি, যারা বয়স্ক তারা তো অতটা পরিচিত নয়, কিন্তু আমরা পরিচিত, তাহলে আমরা এটা মানে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো তোমরা এটাকে ভালোভাবে পড়ে নেবে, দেখবে আমি জাস্ট পয়েন্টটা বলছি। ইন কনক্লুশন দিয়ে কি করেছে, কনক্লুশনটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি অফ ইউথ আর মাল্টিফেসেটেড, অনেক রয়েছে, মাল্টিফেসেটেড অ্যান্ড ফার রিচিং। বাই ফুলফিলিং দিস রেসপন্সিবিলিটি ইয়ং পিপল ক্যান ক্রিয়েট এ পজিটিভ ইম্প্যাক্ট অন সোসাইটি, কন্ট্রিবিউট টু দ্য বেটারমেন্ট অফ দেয়ার কমিউনিটিস অ্যান্ড বিল্ড এ ব্রাইটার ফিউচার ফর দেমসেলভস। এগুলো রিপ্রেজেন্ট, ঠিক আছে? এবং লাস্টে কি বললাম, যে ইউথ মাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি সিরিয়াসলি অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড ফর অল। এবং এখানটায় এটা এটা পড়ে নেবে ভালোভাবে। এবং মেন হচ্ছে এইটার আবার ভালো ইংরেজি দেখে ভাবনা যে তোমাকে ভালো ইংরেজি লিখতে হবে, এর কোনো মানে নেই। সবসময় এসের নিয়ম হচ্ছে কি, ছোট ছোট ইংলিশ হবে, ইজি ইংলিশ হবে, কোনো ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করতে হবে, নাথিং। বাট হচ্ছে তোমার একটা একটা সিকোয়েন্স বরাবর দেখো। সিকোয়েন্সটা এখানে কি আছে, যে প্রথমে একটা বললো এনভায়রনমেন্টের প্রতি দেখতে হবে, তারা বলছে সোশ্যাল জাস্টিস ইকুয়ালিটি দেখতে হবে, ডিজিটাল সিটিজেনশিপ হিসেবে আমাদের একটা কিছু আর ইয়ে রয়েছে। তারপর হচ্ছে তোমার এখানটায় কমিউনিটি সার্ভিসে এনগেজ হতে হবে। এই যে এরকম পরপর আমাদের একটা যে সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবে। ঠিক আছে? আর কখনোই একটু ভেবে চিন্তে লেখা আছে, কোনো একটা একটা লিখলে দিয়ে মনে হলো আরে এটা তো লেখা হয়নি, একটা এরকম দাগ দিয়ে তখন কি মাঝে আবার ছোট ছোট করে লিখছি, তো কি হচ্ছে, একটা ইম্প্যাক্ট, একটা ইয়েটা, তোমার ইমপ্রেশনটা একটু নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো চেষ্টা করবে খাতাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ওকে? তো রেনি ডেটা দেখালাম। তো মেন হচ্ছে কি, যে আমরা এই লেকচারটাতে আমরা ম্যাথস অ্যান্ড এসেটা দেখলাম। পরের যে নেক্সট লেকচার, সেটাতে আমরা জিকে অ্যানালাইসিস করবো, যে 50 কোশ্চেন ছিল জিকের, সেগুলো অ্যানালাইসিস করব। এবং কি কি পোটেনশিয়াল কোশ্চেন আছে যেগুলো আসতে পারে সেগুলো দেখবো। এবং আমরা প্রেসিটা কিভাবে লিখবো, মানে মোটামুটি অ্যাকচুয়ালি নিয়মটা, প্রেসি তো কমন পাবে না, প্রেসি হচ্ছে নিয়মটা আমরা কিভাবে কি লিখবো, কি করে কি সিনোনিম ইউজ করব, সেগুলো পরের ভিডিওটাতে আমি আনতে চলেছি। ঠিক আছে? So hope this video will be helpful for you. Thank you.